ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যালস এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা দর্শকদের দরবারে, আপনাদের দরবারে এসে হাজির হই। আর এখানে আমরা আমাদের শহর দুর্গাপুর বা তার চারপাশে বিভিন্ন সামাজিক সংস্থা বা কোনো ব্যক্তি মানুষ অনেক সময় তারা বিভিন্ন ধরনের কাজকর্মে তারা সাধারণ মানুষের পরিষেবা দেন। কেউ বা কোনো অসুখ নিয়ে হয়তো কাজ করছেন, থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া নিয়ে। কেউ হয়তো কোনো সংস্থা নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন, কেউ হয়তো আমাদের সামাজিক নিরাপত্তা নিয়ে বিশেষ করে কাজ করছেন, কেউ হয়তো পরিবেশগত নিয়ে কাজ করছেন, কেউ খেলাধুলা নিয়ে মেতে রয়েছেন। নানা ধরনের পরিষেবা নানা জনে দিচ্ছেন। এই গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কেউ যাদের হাত বা পা নেই তাদেরকে কৃত্রিম অঙ্গ তারা বিতরণের ব্যবস্থা করছেন। সুতরাং আমাদের শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংস্থা এবং অনেক সময় ব্যক্তি মানুষও তারা নানা ধরনের পরিষেবা দিচ্ছে। সেই সব সংস্থা বা ব্যক্তি মানুষদের আপনাদের সঙ্গে আমরা আলাপ পরিচয় করে দিতে চাই। একই সঙ্গে তারা যে সমস্ত কাজ করছেন সেই কাজে যদি আপনারও উৎসাহ থাকে তাহলে আপনিও সেই কাজে যোগ দিতে পারেন। কীভাবে যোগ দেবেন, কীভাবে যোগাযোগ করবেন, কার সাথে কথা বলবেন, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করি প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময়। আজকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো একজন মানুষের, যিনি এতকাল ধরে, দীর্ঘকাল ধরে ফুটবল খেলায় মেতে রয়েছেন। তারপরে তো বয়সের কারণে একটা সময় ফুটবল ছেড়ে দিতে হয়, কিন্তু ফুটবল কিন্তু তাকে ছাড়েনি এবং ফুটবলে তিনি আজও মেতে আছেন নানাভাবে। বিশিষ্ট কোচ, প্রশিক্ষিত কোচ, নিজে ফুটবল একাডেমি করেছেন। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন শৈলেন পাল। শৈলেনবাবু নমস্কার, আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনি তো ফুটবল নিয়ে আছেন, আমরা দেখেছেন আজকের বিষয়টাও দিয়েছি, হ্যাঁ, বাঙালির সারা ফুটবল, সেটা কোনো সন্দেহ নেই সে বিষয়ে। ফুটবল নিয়ে পুরো বাঙালি মেতে দেখেছি, আজ নয়। মানে আমরা তো এই কথা বারবার বলেছি, স্বাধীনতা আন্দোলনের সময় দেখুন সে 1911 আইএফএ শিল্ডে মোহনবাগান জিতছে, সেটা যেন একটা স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম অঙ্গ হিসাবে মনে হচ্ছে আমাদের জয়। তো ফুটবল নিয়ে বাঙালি বরাবর মেতে আছে। কিন্তু শৈলেনবাবু বরাবর তো মেতে থাকলো, আজকে যে সর্বভারতীয় ফুটবল দল তৈরি হয়, এমনি সর্বভারতীয় ফুটবলের অবস্থা মাঝে আমরা
প্রায় পৃথিবীর মধ্যে 86 আমাদের নম্বর ছিল, এখন ওটা আবার নেমে 126 হয়ে গেছে। তার মধ্যে আবার ভারতীয় ফুটবল দলের বাঙালি ফুটবলার কি আছে কেউ একজনও এখনো? দেখুন, বাঙালি ফুটবলার বলতে এখন তো একজনই আছে, সুভাষিস বোস, যে আমাদের ইন্ডিয়ার স্কাউট ইয়েতে আছে দলে। তাছাড়া বাঙালি তো সুভাষিস বোস, সুভাষিস বোস যে মোহনবাগানে একমাত্র বাঙালি ফুটবলার, মানে আমাদের ইন্ডিয়া টিমে খেলছে একমাত্র ফুটবলার। একটা সময় হতো যে ভারতীয় ফুটবল দলের বাঙালি বলে তো বটেই 5 জন 6 জন, তাছাড়াও বাংলাতেই খেলতে জার্নাল সিং খেলছেন, বাংলার খেলোয়াড় হিসাবে খেলছিলেন, হ্যাঁ, বা নইমুদ্দিন খেলছেন, বাংলার খেলোয়াড় হিসাবে খেলছেন, হাবিব খেলছেন, বাংলার খেলোয়াড় হিসাবে খেলছেন, মানে বাংলার খেলোয়াড় হিসাবে খেলছেন। কিন্তু বাঙালি যদি বলি, বাঙালি হিসাবে অন্তত 4 জন 5 জন বাঙালি হিসাবে থাকতো, এখন অন্তত একজন আছেন সুভাষিস খেলছে আমাদের, মোহনবাগানের ক্যাপ্টেন। দেখুন, ভারতীয় ফুটবলের সবচেয়ে স্বর্ণযুগ ছিল যেটা, যে 51-62 যে সময় অলিম্পিক জিতেছে বা আমরা এশিয়াডে পার্টিসিপেট করেছি, যে গোল্ড মেডেল জিতেছি, সেই দলেও কিন্তু বাংলার থেকেই জার্নাল সিং খেলেছেন, আপনার অরুণ ঘোষ এনারা খেলেছেন, কিন্তু বাঙালি মাত্র কিন্তু সে সময়ও 4 জনই ছিলেন, হ্যাঁ, চুনিবাবু, পিকেবাবু, প্রশান্ত সিনহা আর এই অরুণ স্যার। তো তখনও কিন্তু ভারতের স্বর্ণযুগের সময়ও কিন্তু বাঙালি বলতে কিন্তু 4 জনই ছিলেন। না, আরো অনেকে খেলেছেন, যেমন ধরুন গোলকিপার যেমন থংরাজ খেলছেন, তখন পি বর্মনও গোলকিপার হিসেবে থাকছেন, এরকম নয়। বাঙালি সুধীর কর্মকার দীর্ঘকাল ভারতীয় দলে খেলেছে। ওটাকে সুধীর কর্মকার যে সময়টা খেলেছে, সেই সময়টা কিন্তু আমরা এশিয়ার লেভেলেও অনেক পিছনে চলে এসেছি। হ্যাঁ, তবুও কিন্তু অল এশিয়ান যে টিম সিলেকশন হয়েছিল তাতে কিন্তু সুধীর কর্মকার ছিলেন। আমরা যেটা বলছি, একটা কথা সোলেনবাবু, আপনি অবশ্য খেলোয়াড়দের তরফেই থাকবেন, আমরা বলতে চাইছি এটা যে মাতনটা যতটা ছিল আবেগটা, সেটা কি আছে আগের মতো? আমি সরাসরি বলছি। হ্যাঁ, এটা তো একটা ঘটনা যে এখন বাঙালিরা ফুটবল, সত্যি কথা কি আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা ভাবি, যে বাঙালির ডিএনএ থেকে ফুটবলটা সরে গেছে, বাঙালির ডিএনএ থেকে ফুটবল সরে গেছে। আগে বাঙালি মানে বাঙালি বোঝাতেই যেন ফুটবল বোঝাতো, যে বাঙালি ছেলে মানে ফুটবল খেলবে। হ্যাঁ, এই ধারণাটা থেকে অনেকটাই পিছিয়ে চলে এসেছে। বাঙালি এখন ফুটবল বিমুখটাও বলতে পারেন, বা ইনসিকিউর ফ্যামিলিতে ফুটবল নিয়ে সেই জন্য বলতে পারেন। মানে সেটা শুধু নির্দিষ্ট একটা কথাতে বলা যাবে না যে বাঙালিরা কেন পিছিয়ে যাচ্ছে বা কেন নেই। হ্যাঁ, এটার অনেকগুলোই কারণ হতে পারে, মানে বিভিন্ন কারণ আছে। যে সেই অনুযায়ী দেখতে গেলে মানে আপনার যেমন এখন ধরুন, আগে যেমন বাঙালিদের ফুটবল পরিচর্যা একদম স্কুল লেভেল থেকে হতো। আগে সরকারি স্কুলে পড়তো, আমরাও পড়েছি, সেখান থেকে স্কুল শেষে আমরা ফুটবল পিটিয়েছি, স্কুল লিগ, ক্লাস লিগ হয়েছে, সেখান থেকে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, বিভিন্ন লিগ হয়েছে। আপনি জানেন এখন স্কুলগুলোনেও কিন্তু সেইভাবে ফুটবল খেলা হয় না। আপনি এগুলো তো হলো খুব মানে ছোট দিক থেকে আলোচনা, কিন্তু আরও যদি ফুটবলকে বাঙালির অন্তরে ঢোকাতে হয় তাহলে কিন্তু আপনাকে পরিকাঠামো, সরকারি পরিকাঠামো, প্রশিক্ষিত কোচ সবই নিয়োগ করতে হবে। শুধুমাত্র বাঙালি নেই করলে কিন্তু বাঙালি ফিরে আসবে না। তার জন্য সঠিক পরিকাঠামো, আর পরিকাঠামো খাতে খরচা ধরুন যেটা সরকারিভাবে করতে পারবে সেটা কিন্তু বেসরকারিভাবে অনেকটাই, মানে সরকারের একটা নিজস্ব নীতি হবে, ক্রীড়া নীতি, যেটাতে ফুটবলটা স্কুলে বাধ্যতামূলক থাকবে। স্কুলে বাধ্যতামূলক থাকলে ছেলেরা খেলাধুলা নির্ভর হবে। সেই খেলাধুলার থেকেই আপনার ছোটোবেলা থেকে ফুটবলটা না খেললে কখনো সেটা মানে পরিণত বয়স পর্যন্ত যেতে পারে না। আর বাঙালিদের এখন দেখুন, আগে প্রত্যেক বাবা মায়ের 2-3টে সন্তান থাকতো, তাদের 2-1জন তো ফুটবলই খেলতো। এন্টারটেনমেন্টের জন্য শুধুমাত্র আগে ফুটবল ছিল, এমনকি ক্রিকেটটাও বাড়িতে খেলা হতো না, শুধুমাত্র ফুটবল নির্ভর ছিল। এখন নানা রকম গ্যাজেট, নানা রকম পড়াশোনার চাপ, নানা রকম কিছু থেকে মানে বাঙালি
যেন ফুটবল থেকে পিছিয়ে যাচ্ছে। একটা আপনি বললেন একটা কারণ ঠিকই, আমি যেটা জিজ্ঞেস করছি সাধারণ মানুষের প্রসঙ্গত বলে রাখি, আমরা না অনুষ্ঠান করবার আগে দর্শকদের কাছে বলে রাখি যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানা কিছু থাকে, এবং সেটা তারা আমাদের এই সপ্তাহ পর জানাতে থাকে। তো আমি দর্শকদের প্রশ্নগুলো থেকে কয়েকটা আপনাকে জিজ্ঞেস করবো। আপনি এটা বললেন ঠিকই, কিন্তু ধরুন আমরা যে এই পুরনো কথায় ফিরে যাই, যে আগে বলি, সে শৈলেন মান্নার সময় বলুন, প্রদীপ ব্যানার্জি, চুনী গোস্বামীর সময় কথা বলুন, কিংবা অনেক পরে কৃষাণুদের সময় বলুন, বা যারা তখন খেলছেন সুরজিৎ, এদের কথাই বলুন, এমনকি সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, যাদের আমরা জানি, যাদের সময় কথা বলুন, এদের সময় কি পরিকাঠামো ছিল? এদের সময় প্রশিক্ষিত কোচ কজন ছিলেন? ধরুন কোচ এমনকি প্রদীপ ব্যানার্জিরা যার কাছ থেকে নিতেন, তখনকার বলয়বাবুরা ছিলেন। তো এই যে বলা হয় যে প্রশিক্ষিত কোচ, পরিকাঠামো, তখন কি ছিল? তখন কি ধরনের পরিকাঠামো ছিল যে একজন চুনী গোস্বামী তৈরি হয়ে যায়? কি ধরনের পরিকাঠামো ছিল যে পিন্টু চৌধুরীর মতো একজন কেউ হয়ে যায়? ব্যাপারটা কি সত্যি তাই যে আজকে ব্যাপারটা আধুনিক হয়েছে? ধরুন আমি আপনাকে বলতে চাইছি যেটা আজকে আন্তর্জাতিক স্তরে ক্লাবগুলোর একদম নিয়ম করে দিয়েছে যে কি ধরনের প্রশিক্ষিত কোচ রাখতে হবে, তাহলে খেলার সুযোগই পাবে না। একজন কোচ হবার এখন নিয়মকানুন করে। আপনি আমাকে বলুন তো, ভারতীয় দল, আপনি যেটা বলছিলেন যে এশিয়ান কাপে আমাদের ধরুন যে আমরা যখন চ্যাম্পিয়ন হচ্ছি আমরা, এমনকি 1956 সালের অলিম্পিকে আমরা সেমিফাইনালিস্ট ভারত, অস্ট্রেলিয়ার কাছে শেষে আমরা হেরে গেছিলাম 2-1 গোলে। সেই সময়ের রহিম সাহেব যে কোচ, কোন কোচিং থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন? কিংবা ধরুন আন্তর্জাতিক ক্ষেত্রে পেলে কোথা থেকে নিয়েছিলেন? অর্থাৎ পরিকাঠামোর অভাবে আজকে হচ্ছে না যখন বলছি, তখন আমাদের একটু যদি ফিরে দেখি কোন পরিকাঠামোয় সেই খেলোয়াড়রা তৈরি হয়েছিলেন যারা ভারতের প্রতিনিধিত্ব করেছেন। দেখুন, সেটা তো এটা আপনি ঠিকই বলছেন যে পরিকাঠামো, কিন্তু মানে এখন আধুনিক ফুটবলে বা এখন আধুনিক মানে জনমানসে বা আধুনিক এখন পরিবেশে এখন কিন্তু এই পরিকাঠামোর দায় আপনি সর্বক্ষেত্রেই করতে পারবেন। আপনি শিল্পক্ষেত্রেই বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন, পরিকাঠামো কিন্তু একটা মানে সবসময় ডেভেলপ করছে। রহিম সাহেব বা পিকে স্যার বা অমল দত্ত স্যার, এনারা কিন্তু হয়তো সেই সময়ের প্রশিক্ষণ, মানে যেমন অমল দত্ত স্যার তো বিদেশে যে কোচিং ডিগ্রি করে এসেছেন, সেটাকে উনি আধুনিক ফুটবলে ভারতের কাজে লাগিয়েছেন, এগুলো তো করেছেন, পড়াশোনা নিশ্চয়ই করেছেন। হ্যাঁ, তখন যে এই আমাদের লাইসেন্স পদ্ধতি বা প্রশিক্ষণ পদ্ধতি, এইগুলো হয়তো সব দেশে ছিল না, বা AIFF থেকে বা ফিফা থেকে এগুলো তখন রেকমেন্ডেশন ছিল না যে প্রত্যেক দেশে হবে, কিন্তু ওনারা পড়াশোনা নিশ্চয়ই করেছেন। আমি পড়াশোনা দেখুন, খেলাধুলো পড়াশোনা নিশ্চয়ই করেছেন। একটা কথা হচ্ছে, আমি কিন্তু পরিকাঠামোকে অস্বীকার করি না। আমি মনে করি যেটা যে পরিকাঠামো অনেক বেশি এগিয়ে দেয় মানুষকে, যে কোনো বিষয়ে পরিকাঠামো অনেক বেশি এগিয়ে দেয়, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক বা অন্য নানা ক্ষেত্রে হোক। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি এটা নিয়ে কোনো বিতর্কও নেই। কিন্তু আমার খালি নিজের মনে হয় যে পরিকাঠামোগত সুবিধা অনেক কম পেয়েও ভারতবর্ষে, বাংলায় বা পৃথিবী জুড়ে যে সমস্ত খেলোয়াড়দের আমরা দেখেছি, আজকে অনেক সুযোগ সুবিধার পরেও কিন্তু আমরা সেই চেহারাটা, মানে দক্ষতার দিক থেকে আমি বলছি, সেই খেলোয়াড় কিন্তু আমরা বাংলায় দেখছি না। যেটা আমরা বলছি যে যার কারণে ভারতীয় দলে কোনো বাঙালি খেলোয়াড় আমরা পাচ্ছি না, এই যে দক্ষতার যে অভাবটা দেখা যাচ্ছে, এটার কোনো কারণ মনে হয়েছে? আপনি তো প্রখ্যাত কোচও, আপনি একাডেমি চালান, আমরা সে কথা আসবো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকের অতিথি এককালের খেলোয়াড়, আমাদের এই কোনফিল্ডের, সারা ভারতবর্ষ মাতিয়েছেন খেলে, পরবর্তী ক্ষেত্রে কোচিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন, এখন একটি নিজে একাডেমি চালান, সেখানে অনেক ছেলেরা খেলা শিখছে, সেসব নিয়ে আমরা আসবো। কিন্তু এমনি আপনাকে সাধারণ বললাম যে পরিকাঠামো সুযোগ পাওয়া ছাড়া খেলাধুলার দিক থেকে, ফুটবলের দিক থেকে উৎসাহ বা দক্ষতা এরকম কিন্তু দেখতে পাচ্ছি না। এটার ব্যাপারে কিছু বলবেন? না, দেখুন,
60-এর দশক বা 50 থেকে 60-এর দশক অবধি বা 70 দশক অবধি আমরা জাপানকে হারাতাম, আমরা দক্ষিণ কোরিয়াকে হারাতাম, আমরা বিভিন্ন এশিয়ার দলের একদম মানে টপ লেভেলে ছিলাম আমরা। কিন্তু যখন থেকে জাপান বা দক্ষিণ কোরিয়া বা অন্য দেশগুলো এশিয়ার সাউথ এশিয়ার দেশগুলো যখন কিন্তু ওরা পরিকাঠামোগততে উন্নতি করেছে, হ্যাঁ, সঠিকভাবে প্রশিক্ষিত কোচ বা তাদের ট্রেনিং প্রোগ্রাম এগুলো যখন থেকে করেছে, ওরা কিন্তু ভারতের চেয়ে অনেক আগে চলে গেছে। তারা আজকে বিশ্বকাপ খেলছে। আমরা কিন্তু ওই পরিকাঠামোর থেকে পিছিয়ে এসেছি বলে আজকে আমরা আধুনিক ফুটবল থেকে আমরা কিন্তু একটা লেভেলে কিন্তু এসে আজকে আমরা 126-এ দাঁড়িয়ে গেছি। কিন্তু এশিয়ার মানে আমরা সবসময় 1 নম্বরে ছিলাম, অন্তত 50 থেকে 70-এর দশক অবধি, মানে অ্যাটলিস্ট 65 সাল পর্যন্ত কিন্তু ভারতের এশিয়া মানে একটা নাম্বার 1 ছিল। সেই জায়গায় কিন্তু তখন কিন্তু জাপান আমাদের কাছে হারতো, আমাদের কাছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এরা হারতো, ঠিক, ইউএস আপনার ইউএই মানে আরব এরা কিন্তু আমাদের কাছে হেরেছে। কিন্তু যখন আপনি দেখুন এরা তারপর থেকে পরিকাঠামোতে বিনিয়োগ করেছে, খরচা করেছে, তারপর কিন্তু ওরা অনেকটাই এগিয়ে গেছে। শৈলবাবু একমত। আসলে আপনার মনে থাকবে যে ভারতের ফুটবলটা যেটাকে আমরা কিভাবে বলবো, খুব অপেশাদার ঢঙে চলতো পুরো ফুটবল ব্যবস্থাটা, যেখানে আমাদের চারপাশে এশিয়ার বিভিন্ন প্রতিবেশীরা, বিশেষ করে যদি জাপানের কথা বলি বা পরের দিকে চীন এবং দক্ষিণ কোরিয়াও, উত্তর কোরিয়াও, এরা কিন্তু ফুটবলটাকে অনেক পেশাদার ভঙ্গিতে কিন্তু এরা ব্যাপারটা নিয়ে এসেছিল। আমাদের একটা সময় আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি প্রধান ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, তিনি কিন্তু এই ব্যাপারটা এশিয়ান ফুটবল ফেডারেশনকে তুলে ভারতে ফুটবলের পেশাদারিত্ব আনবার কিন্তু একটা চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্য হচ্ছে ভারতীয় ফুটবল কর্তারা কিন্তু এটাকে পুরোপুরি মেনে নেননি, তারা আধ খাচ্ছে না, মানে কিছুটা পেশাদারিত্ব, তারা পেশাদারিত্ব বলতে মনে করেন খেলোয়াড়দের টাকা দেওয়া, কিন্তু পেশাদারিত্ব একটা আলাদা জিনিস। হ্যাঁ, সেই জন্য এখনো অ্যামেচারশিপ এখনো রয়ে গেছে আমাদের ফুটবলের মধ্যে। এটা কি একটা কারণ? হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন সঠিকভাবে পেশাদারিত্ব যদি ফুলফিল পেশাদারভাবে না আসে, এখনও অবধি দেখুন আমাদের একটা যেটা আই লিগ ছিল সেটা এখন আমাদের 3য় স্তরের টুর্নামেন্ট ভারতবর্ষে, যে বিভিন্ন টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে, ডুরান্ড কাপ, রবার্স, আইপিএল এই চালু হলো বন্ধ হওয়ার পর। তো এই যে বিভিন্ন কাজে কিন্তু টুর্নামেন্টে আপনি দেখুন আজকে আইএসএলের ভেতরেই আমাদের 3টে টুর্নামেন্ট চলছে, আইএসএলের ভেতরেই 3টে টুর্নামেন্ট চলছে। তো এইভাবে আর এই যে অবমানন নেই, আইএসএল থেকে অবমানন নেই, হ্যাঁ, এটা তো চরম অপেশাদারি ঢঙে চলছে, পুরো ব্যাপারটাই তাই চলছে। সেইভাবে তো পেশাদারিত্ব পুরোপুরি তো করা যাচ্ছে না বা করতে চাইছে না, হ্যাঁ, আমাদের গভর্নিং বডিরা বা যারা তারা তো করতে চাইছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তো আপনি এটা রেজাল্ট তো পেশাদারিভাবে পাবেন না। এইটা ঠিকই। ধরুন আমি বলছি কথার কথা যে আমাদের ধরুন এবারে বাংলা যে বহু বছর পরে সন্তোষ ট্রফি পেল বাংলা, এবং সন্তোষ ট্রফির খেলোয়াড়দের মধ্যে আমি যেটুকু জানি যত একজন ছাড়া সবারই একটা হচ্ছে ভালো খেলে যে যদি আবার একটা চাকরি, অর্থাৎ যেমন বিএ এমএ পাস করলে বা ইঞ্জিনিয়ারিং পাস করছি এই জন্য করছি যে একটা চাকরি পাবো বলে, ভালো খেলবো এই জন্য যাতে যদি একটা চাকরি পাওয়া যায়, অর্থাৎ খেলাটাই পেশা নয়। ধরুন লিয়েন্ডার পেস, তিনি তো খেলাটাই তার পেশা, আমি এটাকে বলতে যাচ্ছি যেটা, বা সচিন তেন্ডুলকার খেলাটাই তো তার পেশা। কিন্তু আমাদের ভারতে এখনো পর্যন্ত মানে তো অন্তত বাংলায় একটা চাকরি একটা হবে, ভালো খেললে চাকরি হবে, সেই জন্য তারা চেষ্টা করছেন। এই যে মানসিকতা, এই যে ভঙ্গিমা, যে এটাকে পেশা হিসাবে নেব কিনা, এবং সেটাতে অভিভাবকদের একটা দায় আছে। আপনার কি অভিজ্ঞতা একাডেমি ছাড়া থেকে? এটা তো একটা দারুণ মানে কথা যে এই যে আমরা এখনো অবধি মানে এই একটা চাকরি বা একটা মানে আমার যদি একটা কিছু হিললে হয়ে যায় ফুটবল খেলে, হ্যাঁ, এটাতেই যথেষ্ট হয়ে নিচ্ছি। কিন্তু এখন ফুটবল খেললে মানে একটা আইএসএল খেললে বা দুটো আইএসএল খেললে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেলে তাহলে কিন্তু তার টাকার মানে
হয়তো 20 বছর 30 বছর চাকরি করার চেয়ে বেশি টাকা পাবে। কিন্তু মাইন্ডসেট মানে মানসিকভাবে আমাদের ছেলেরাও বা আমাদের ফুটবলাররা এমনভাবে তৈরি হচ্ছে, বা আমাদের গার্জেনরা এতটাই ইনসিকিউর ফিল করছে যে যে তার সন্তান যেন ফুটবল খেলে কতটা সিকিউর মানে টাকা পয়সা রোজগারের দিক দিয়ে থাকবে, সেইটা কিন্তু প্রথম থেকে ভেবে নিতে চাইছে। তার ছেলে পারবে কি না, বা শুধুমাত্র ফুটবলকে পেশা করে বাকি জীবন থাকতে পারবে কি না, এইটা একটা কিন্তু ইনসিকিউরিটির জায়গায় রয়েছে। যেমন আজকে আমার দুটো ছেলে আপনার ওদেরকে আমি আই লিগ খেলার জন্য পাঠিয়েছি। ওরা বয়স খুবই অল্প, আন্ডার 13, অনূর্ধ্ব 13-তে গিয়েছে ওরা। তো সেখানে ওদেরকে যে কোচ আছে, সে তাদের মধ্যে একটা ছেলেকে এতটাই ভালো লেগেছে, এতটাই লেগেছে, যে ট্যালেন্টেড মনে হয়েছে, যে সে বলেছে যে অন্তত এই ছেলেটার ইন্ডিয়া টিমে ট্রায়ালে অন্তত থাকা উচিত। ঠিক আছে, ইন্ডিয়া টিমের ট্রায়ালে থাকা উচিত তার। কিন্তু আমি যখন থেকে ওদেরকে পাঠিয়েছি, তখন থেকে ওর বাবা মা 2-3 দিন পর যে ওদের ওখানে আপনার হস্টেলে বা ওই স্যারকে বা ওদেরকে মানে একটা মানে পরিশ্রম করছে যে হ্যাঁ আমার ছেলে স্কুল আছে, আমার ছেলের এইটা হচ্ছে না, হ্যাঁ বাড়িতে ও এতদিন বাড়িতে ছেলে থাকে না। এই যে মানে গার্জেনদেরও যে মনোভাবটা, এইটা শৈলেন যা বলেছেন এটা আপনি ঠিকই বলেছেন। আমাদের পরিবারগুলোতে এখন এই ব্যাপারটা না, খেলা ব্যাপারটাকে সেভাবে নেয় না। কিন্তু ধরুন ইদানিং অনেক উদাহরণ অন্যান্য খেলাতেও, নানা খেলাতেও আমরা, এমনকি যেমন ক্রিকেটেও আছে, কাবাডিতেও বহু উদাহরণ আছে, যে অত্যন্ত স্বল্পবিত্ত পরিবার, কষ্টে সৃষ্টে সংসার চলে, সেরকম পরিবারের ছেলেরাও তারা কিন্তু, মেয়েরাও তারা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে চলে আসছে মা বাবার ওই মানসিকতাকে, হ্যাঁ ওই ছেলেটাকে আমি খেলোয়াড় করব। এইটা কিন্তু আমরা যখন আলোচনা করছি আজকের বিষয়, বিশেষ করে যা দিয়ে বলেছি আমরা, বাঙালি এক কথা বলি বটে আমরা ফুটবল, কিন্তু আমাদের পরিবারগুলো কিন্তু ছেলে মেয়েদের ফুটবল খেলতে ঠিক সত্যিকারে অতটা উৎসাহী করে না। এটা একটা তো ঘটনা। আপনার একাডেমি যেটা একটুখানি আমরা এর ফাঁকে আলোচনা করিনি, এইখানে কত ছেলে আছে? এখানে ধরুন 3টে বিভাগে মিলে প্রায় 70-80 জন ছেলে আছে। কত? 70-80টা। আচ্ছা, একটা কথা একটু জিজ্ঞেস করবো, একটু অস্বস্তিকর প্রশ্ন যদিও, এই যে 70-80 জন কি ধরনের পরিবার থেকে আসছে? বেশিরভাগই ধরুন মানে ST SC ছেলে, বেশিরভাগই মানে আপনি 80% তাই বলতে পারেন, 80 থেকে 90%। এটা আমরা যখন বললাম যে ধরুন 1911 সালের যদি মোহনবাগান দলের খেলোয়াড়দের নাম পড়েন, আমি বললাম একটু অস্বস্তিকর, এবং তাদের পদবিগুলো মেলাতে থাকেন, আর আজকে সন্তোষ ট্রফি যে বাংলা দল জিতলো, তাদের খেলোয়াড়দের পদবিগুলো যদি পড়েন, আমি যে প্রশ্নটার মধ্যে জানতে চাইছি, বুঝতে চাইছি, যে দেখবেন আমাদের যে পরিবারগুলো যারা মধ্যবিত্ত সমাজ বলি, এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তারা কিন্তু ফুটবল মাঠে তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছেন না। এটা বলতে পারি আমরা এক কথায়। নিশ্চয়ই। আজকে বাঙালি ছেলেরা বা যে ধরনের পদবীর কথা বলছেন আপনি, সেটা সরাসরি হচ্ছে মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি। এই আগে যেটা থাকতো বাঙালি ফুটবল মানে এই ছেলেরা, এই ঘরের ছেলেরা থাকতো, তাতে কি হতো, ঘরের সাপোর্টটাও থাকতো অনেকটা। কিন্তু এখন বেশিরভাগটাই সাপোর্ট মানে এই ফ্যামিলির ছেলেরা কিন্তু মাঠে আসতে চায় না। এই ফ্যামিলির ছেলেরা কিন্তু মাঠ থেকে অনেকটা বিমুখ হয়েছে। এখন সেই মাঠটা অনেকটাই কিন্তু ST SC ছেলেরাই কাভার। কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা বলুন, তাদের পারিপার্শ্বিক পরিবেশ বলুন, তাদেরকে কিন্তু একটা জায়গার পর তাদেরকে ইচ্ছে থাকলেও, হয়তো কোনো বাবা মার ইচ্ছে আছে, কিন্তু থেমে যেতে হয়। কারণ থেমে যেতে হয় এই কারণেই, আর্থিক বা পরিবেশ বিভিন্ন কারণের জন্য তাকে থেমে যেতে হয়। সবাই যে থেমে যেতে চায় তা নয়, কিন্তু বেশিরভাগটাই থেমে যেতে চায় আর্থিক কারণের জন্য। তাদের মানে দুর্গাপুর থেকে বা উখরা থেকে আপনার কলকাতার যাতায়াতের ভাড়া, ওখানে যে ট্রায়াল দেওয়া, এগুলো কিন্তু অনেকটাই মানে আর্থিক থাকে, প্লাস কলকাতা সম্পর্কে অনেকটা অঙ্গ থাকে।
কিন্তু আমি বলছি যে আপনি নিজে কোচ হিসাবে আপনার অভিজ্ঞতা বলবেন আমাদের দর্শকদের, সেটা ভালো হবে। দেখুন, যদি সত্যি সত্যি একটা খেলোয়াড় ঠিকমতো অনুশীলন করে, কোচের পরামর্শ শুনে, গায়গতরে খাটে সোজাসুজি, এবং কোচের পরামর্শ অনুযায়ী তার দক্ষতা বৃদ্ধির জন্য যে সমস্ত অনুশীলনগুলো করতে হয় সেগুলো যথাযথভাবে করে, কোচের নজরে পড়ে, তাহলে তাকে পরবর্তী সুযোগ, যেমন আপনি 14 বছরের 2টি ছেলেকে কলকাতা পাঠিয়ে দিয়েছেন, তখন সেক্ষেত্রে এই যে সামান্য খরচটুকু বলছেন যে কলকাতা যাতায়াত, থাকা ইত্যাদি, এগুলো বোধহয় এখনও পাওয়া যায় যদি ঠিকমতো দক্ষ হয়। মানে এটাকে মানে সোলেনবাবু, আপনার অভিজ্ঞতা আমি কি জানি না, কিন্তু আমি যে চারদিকে দেখি অনেক সময় আমার বাহানা মনে হয় সত্যি সত্যি যে কোনো ক্ষেত্রে, পড়াশোনা হোক, খেলাধুলা হোক, গান বাজনা হোক, যদি সাধারণ একটা দক্ষতা এবং অনুশীলন করার স্পৃহাটা থাকে, ইচ্ছাটা থাকে, শিক্ষকের পরামর্শটা শুনে, তার বাকিটুকু খালি টাকা পয়সার জন্য আটকে যাচ্ছে এরকম বোধহয় না। কেউ না কেউ এমন নয়, পুরোটা এমন নয়, ঠিক কথাই। কিন্তু কিছুটা দেখুন, কিছুটা যে আদিবাসী ফ্যামিলি থেকে বা ST/SC থেকে ফ্যামিলি থেকে আসে, তার বাবা মা সেই মানে এই পরিবেশটার সম্বন্ধে যে সে ওখানে গেলে কি করতে পারে, আমার ছেলের কতটা যোগ্যতা আছে, সেই যোগ্যতাতে ও আরও অনেক কিছু করতে পারে যদি পিছন থেকে ওকে সাপোর্ট করা হয়, এইটা সম্বন্ধে অনেকটা অজ্ঞতা থাকার কারণেও আছে একটু। এটা তো ঠিকই। দেখুন, আপনি বিশেষ করে যে পরিবারগুলোর কথা বলছেন, তারা, আমরা সাধারণভাবে বলি যে মূল স্রোতের সঙ্গে না থাকতে না ওখানে কি হবে নিয়ে তাদের মনে একটা মানসিক দ্বন্দ্ব থাকে, সন্দেহ থাকে যে ওখানে কলকাতায় যাবে, ছেলেটা কি করছে কে জানে, খাচ্ছে কিনা, কি দেখছে, কি করছে, আমার ছেলেকে এটা পারবে, এইটা থাকে। এটা মা বাবার স্বাভাবিক প্রবৃত্তি, এটার তোর মধ্যে কিছু নেই। কিন্তু এই সাপোর্ট দেওয়ার লোক আছে। মানে আমি বলছি যে আপনারা যারা প্রশিক্ষণ দিচ্ছেন ফুটবলের ক্ষেত্রে, দক্ষ হলে পরে আপনি নিজে করেছেন ইতিমধ্যেই, এবং আমার খুব আনন্দ হচ্ছে প্রিয় দর্শকদের কাছে এটা আরেকবার আমি ঘোষণা করতে জানাতে চাই যে শৈলেনবাবুর কোচিংয়ে, উখড়াতে কোচিং সেন্টার আছে, ফুটবল কোচিং সেন্টার, সেখান থেকে অল্প বয়সী 12-14 বছর বয়স, 12-13, তো সেখানে সেই ছেলেটি ইতিমধ্যেই অন্য বড় কোচের নজরে পড়েছে, এবং তাদের ধারণা যে একসময় ভারতীয় দলে খেলবে। তো এটা একাডেমির সাফল্য নিশ্চয়ই। ওরা কল্যাণবাবুকে ধন্যবাদ দেবো, শৈলেনবাবুকে, যে এটা একটা বড় কাজ আপনি ইতিমধ্যে করছেন, এবং আরও ছেলে মেয়ে আসবে। এবং মা বাবাকে আমি যেটা বলছি সেটা অবশ্য আপনাদের কোচিং যারা করেন, প্রশিক্ষণ আপনাদের উপর নির্ভর করছে, পরিবারকেও কি বলবেন একটু প্রেরণা দেওয়া যে না এইটাতে থাকলে, অনেক সময় তারা জানে না বলেও না, একটু ওই খেললো টেললো ঠিক আছে ঘরে চলে এলো। এটা তো আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে। মানে এখান থেকে যে বাবা মারা যাচ্ছে ওখানে ছেলের সঙ্গে দেখা করতে, মানে সেই বাবা মাকে অলরেডি এখান থেকে তাদেরকে বোঝানো, এমনকি ওইখানে যে ছেলের সংস্পর্শে থাকার সময় মানে আবেগপ্রবণ হয়ে যে মানে এই চলে আসা বা ছেলেটা আমার এখানে কি করছে, এইগুলো প্রতিনিয়ত মানে সারাদিনে অন্তত আমাকে তাদেরকে গাইড করতে অনেকটা সময় দিতে হয়, বা তাদেরকে বোঝাতে হয় যে দেখুন আপনিও একটু বোঝান, আর ছেলেকে আপনি নিজে একটু হন যে ছেলে আমার এখান থেকে খেললে সুযোগ পেতে পারে বা আর একটু ভালো জায়গায় যেতে পারে। যেমন ওই যে ছেলেটাকে বলেছে যে আমার যদি এই ছেলেটা এখানে এত ভালো খেলে, হাইট ভালো, স্বাস্থ্য ভালো, তাকে আমরা আন্ডার 13-14 ইন্ডিয়া টিমের ট্রায়ালেও পাঠাবো, তো নিশ্চয় ভালো। কিন্তু এই সাপোর্টটাকে গার্জেনকেও করতে হবে। এটা না শোনেন, একটা জিনিস বলি, আপনার তো জানা আছে নিশ্চয়ই, ধরুন আমাদের এই বাংলারই বাঘাসুম, অসীমের দাদা যাও, আপনি সেসব কত মফস্বলের ছেলেরা বাঘাসুমের বাড়িতে থাকতেন, এবং তখন তো ওইভাবেই থাকতো, এমন নয় যে খুব বুঝে পুচে খুব দারুণ পুষ্টিকর খাবার খেতে হয় এরকম না, সেই ফেনা ভাত খেয়েই থাকতো, এবং আদরের অভাব ছিল না, বকুনি ছিল, শাসন ছিল, আর মাঠে ছিল, অনেক প্লেয়ার বেরিয়ে এসছে সাথে। মা বাবাকে তো এটা বুঝতেই হবে। সেদিনও তো আজকে থেকে কত বছর আগে, তখন তো এত গাড়ি ঘোড়ার সুযোগ ছিল না, তো সেই ছেলেপেলেরা মফস্বল থেকে মা বাবা আচ্ছা ঠিক আছে খেলতে যাচ্ছে বাঘাসমের কাছে, বাঘাসম ঘুরে ঘুরে
শুধু বাঘাসব না, আরো অনেকে ছিলেন সেই সময় আমি বলুন। তো এটুকু আমরাও আবেদন করতে পারি আমাদের চ্যানেলের তরফ থেকে, ব্যক্তিগতভাবে আমার তরফ থেকেও আমাদের অভিভাবকদের, যে ফুটবলের যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের নজরে যদি পড়ে যে দক্ষতা সম্ভব অনুশীলনের মাধ্যমে, তাদেরকে একটু ছেড়ে দিন, এগোক না, এগিয়ে যদি ভারতে, তখন আপনার বুঝুন আজকে পরিবারের পক্ষে কত গর্বের বিষয় হয়ে উঠবে এই ছেলেটি। আমরা একটু অন্য কথা বলি, কিছু তো কথা বললাম বাঙালি ফুটবল খেলছে না বা আসছে না, এটা এমনি সত্যি সত্যি যদি বলি, আমাদের দুর্গাপুর অঞ্চলে এক সময় দুর্গাপুর মহকুমা যে ফুটবল লিগ 5টা ডিভিশন ছিল, তারপরে তো সেই যেতে যেতে শেষই হয়ে গেছিল, এখন আবার একটু ফিরে আসছে, এখন কিন্তু আবার 3টে ডিভিশনে হচ্ছে, মাঝখানে তো বিচ্ছিরি হয়ে গেছিল একদম খেলা। তো আপনার কি মনে হচ্ছে শোলেন যে মানুষের একটু ফুটবলের দিকে ফিরছে? নিশ্চয়ই ফুটবলের দিকে নিশ্চয়ই ফিরছে, কারণ আগে যে প্ল্যাটফর্মগুলো ছিল, দেখুন আগে আমি আপনার দুর্গাপুর ভিত্তিকে কথা বলি, যে লাল ময়দান বলুন, আপনার রবীন্দ্র ভবন বলুন, যেগুলো কিন্তু ওই স্থানীয় ছেলেরাই ফুটবল খেলতো, তার জন্য কিন্তু অনেক ভালো টিম হতো, আমরা দেখেছি সে সময় বিভিন্ন আরও ডিপিএল যেগুলো আছে, হ্যাঁ আপনার যেমন সমস্ত টিমে। আবার মাঝে একটা সময় ছিল কিন্তু এইগুলোনে মাঠগুলোনে কোনো ছেলেকে দেখা যেত না ফুটবল খেলতে, কিন্তু আবার দেখা যাচ্ছে, আবার আসছে ছেলেরা। এবার এইটা আমার একটা দিক মনে হয় আমার, যেমন এবারে যে আমরা সন্তোষ ট্রফি পেলাম, এটা বোধহয় মানুষের কাছে আবার একটা যে ফুটবলের প্রতি আকর্ষণ। এবং আমি তো কল্যাণ বলবো, ধরুন এবারের সন্তোষ ট্রফিতে বাংলা দলে যারা ছিলেন, জানি না ফুটবল কর্তৃপক্ষ তারা এইভাবে ভাবেন কি না, তারা যদি বিভিন্ন কোচিং ক্যাম্পে একবার করে আসেন, এই দেখো আমি এইখান থেকে এসেছি, আমি এই পরিবার থেকে এসেছি, আমি এই খেলেছি, আজকে আমি এই দলে সুযোগ পেয়েছি, বাংলাকে চ্যাম্পিয়ন করেছি, এইটা একটা কাজ দেয়, মানে যেটাকে আমরা পেপটকও বলি অনেক সময়। এটা যদি আপনারা করতে পারেন ওই পরিবারগুলোর সামনে, ছেলে মেয়েদের সামনে, যে দেখো এও তো তোমাদের মতো পরিবারেরই একজন, এমন তো নয় সেই রাজা গোজার লোক। যেমন একটা জিনিস কিছুটা হলো তো সত্যি, যে ধরুন ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি যখন খুব নামডাক হলো, তারপর অনেক ছেলে ক্রিকেট খেলার দিকে ঝোঁক চলে এলো। অবশ্য আমি জানি না এটা কেন হলো, কিভাবে হলো, কারণ একটা সময় তো পঙ্কজ রায়ও দীর্ঘকাল ভারতীয় ক্রিকেটে খেলেছেন, কিন্তু ততটা এখন কিন্তু ঝোঁকটা এই সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটে বেশ নামডাক হওয়ার পর কিন্তু ক্রিকেটের প্রতি একটু ঝোঁক কিন্তু লোকের বেড়েছে। দেখুন অ্যাকচুয়াল রোল মডেল পেয়েছে ছেলেরা, রোল মডেল পেয়েছে ফুটবলে। কিন্তু আপনি দেখুন সচিন, সৌরভ একটা রোল মডেল, আর তার থেকে পঙ্কজবাবু যখন খেলেছেন তখনকার প্রচার আর এখনকার প্রচারের মধ্যে একটা তফাৎ আছে, কিন্তু সুবিধা হয়েছে বেশি, টিভি থাকাতে অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, সেই জন্য ইয়ং জেনারেশন, ছোটরা, এরা কিন্তু একটা রোল মডেল পেয়েছেন। কিন্তু ফুটবলে আপনি দেখুন অনেক দিন কিন্তু কোনো রোল মডেল নেই, অনেক দিন রোল মডেল নেই। এটা ঠিক, আমি এই জন্য আপনি আপনার সঙ্গে 100% একমত। এই জন্য বললাম যে এবার যারা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন তারা যদি এই জায়গাগুলোতে যায়, রোল মডেল হিসাবে তাদের পরিচিত করিয়ে দেওয়া, এই দেখো এই পরিবার থেকে এসে, এই অবস্থার মধ্যে, এই পরিবেশের মধ্যে এসে, এই আর্থিক অবস্থার মধ্যে থেকে এসে সে কিন্তু আজকে এই জায়গায় আছে। আমি এই ব্যাপারটা বলি, এটা সম্ভব কি? হ্যাঁ, মানে এটা মানে এটা মানে আমাদের কি জানেন তো, আমরা যখন কোনো একটা টুর্নামেন্ট করি, আমরা যখন কোনো একটা ফুটবল টুর্নামেন্ট, মেয়েদের হোক ছেলেদের হোক, যেটা টুর্নামেন্টে করি, আমরা কিন্তু এই ধরনের কাউকে আনি না, আমরা কিন্তু আনি রাজনীতির লোককে, আমরা আনি হ্যাঁ মানে বিভিন্ন এমন লোককে যাদের আর কোনো প্রয়োজন নেই এই জায়গায়। কিন্তু সেই জায়গায় যদি আমরা এই প্রাক্তন যারা এই মানে এই আপনার বাংলার টিমে খেলেছে, বা যে কোচটা এখন হয়তো আন্ডার 13-15 ভালো জায়গায় কলকাতায় প্রশিক্ষণ দিচ্ছেন, ওনাদেরকে যদি আমরা আনি না এখানে, যে ওনার সামনে একটা টুর্নামেন্ট হচ্ছে যাতে দুটো টিম খেললো, এরকম যদি ওদেরকে যদি দেখানো যায়, বা এই রোল মডেলটাকে যে আজকে রবি হাঁসদা বা এদেরকে যদি এনে পরে দেখা যায়, দেখো এও কিন্তু আদিবাসী ছেলে কিন্তু আজকে বেঙ্গল টিমে খেলেছে, তাহলে মনে হয় আমার বেশি ভালো হবে আমাদের এই টুর্নামেন্টগুলোতে।
টুর্নামেন্টগুলো কিন্তু আমরা অযথা ভিড় করি অন্য যাদের কোনো প্রয়োজন নেই তাদেরকে নিয়ে। এটা একদম ঠিক। আমরা একটু আগে একটা আলোচনা আপনি তুলেছিলেন, যেমন আমি বলছি যে ধরুন একসময় স্কুল ফুটবলে সুব্রত কাপ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এবং সুব্রত কাপে আমরা বাংলা থেকে অনেকবার আমাদের দল, তখন তো দিল্লিতে খেলা হতো, খুব বড় বড় অনুষ্ঠান হতো। সেই টুর্নামেন্টগুলোও কিন্তু এখন আমরা বাংলার অংশগ্রহণটা খুব কমে গেছে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে উত্তর পূর্ব ভারত সেখান থেকে কিন্তু অনেক বেশি এই ফুটবলে রয়েছে। এটা তো এই যখন আমাদের সুব্রত কাপ যখন আমাদের বাংলার যখন খেলা হতো তখন প্রত্যেকটা স্কুল থেকে টিম হয়ে যেত, তারপর সেটা সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল অবধি যেত। এখন তো আপনি দেখুন আপনার যে ফুটবলটা হয় মানে এমনি আপনার জেলা ভিত্তিকের, সেটা সরাসরি জেলাতে হয়, আর কিন্তু স্কুল লেভেল, ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল এগুলো কিন্তু উঠে গেছে। তো উঠে যাওয়ার জন্য আপনার সুব্রত কাপে খেলার জন্য ছেলে কোথায়? সেই ছেলেটাই তো মানে স্কুলে পরিচর্যা না থাকার জন্য ফুটবলে, তার ফলে আমাদের সাব ডিভিশন টিম হচ্ছে না, আমাদের স্কুল লেভেলের ডিস্ট্রিক্টের টিম হচ্ছে না। মানে একটা স্কুল থেকে 15 জন খেলোয়াড় পাওয়া যেত, এখন একটা মহকুমা থেকেও 15 জন খেলোয়াড় পাওয়া যাচ্ছে না, যে একটা মহকুমা স্কুল টিম তৈরি করব। এটা খুব দুর্ভাগ্যের। কিন্তু আমি একটা অন্য কথা জিজ্ঞেস করে শুনলেন, এটা অবশ্য আমার কাছে একটা খবর আছে, সেটা তো 6-7 বছর হয়ে গেল, সেটা একটু পুরনো খবর, সেটা এখনও সে কী অবস্থা আছে আমার জানা নেই, সমীক্ষাটা করা নেই। কিন্তু এটা আমরা দেখেছিলাম 5-6 বছর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত কলকাতা লিগ বলুন, এখানকার লিগ, মানে ছোটো বড়ো নানা জায়গা মিলিয়ে টিলিয়ে যে খেলোয়াড়রা, প্রায় 1100 ফুটবলার, তারা মাসিক নেই করে একদম সরাসরি 10 থেকে 15,000 টাকা তারা উপার্জন করার এরকম খেলোয়াড় কিন্তু 1100-র বেশি, 1000-এর বেশি লোক ছেলে ছিল। এখন পরিস্থিতি জানি না, আমাদের এই অঞ্চলের খেলোয়াড়েরা এখন বিভিন্ন ক্লাবে যারা খেলেন, তারা শুধু খেলের ওই মানে খেলার জন্য বুট, হোস বা সিঙ্গার ছাড়া, জার্সি ছাড়া টাকা পয়সা নগদ পান কি না পান আমার ঠিক জানা নেই এখন। কিন্তু আমি বলছি যে আপনাকে যে খেলেও উপার্জন করা যায়, কিছুটা হলেও যায়, এই বোধটা মানে ধরুন আজকে আপনি লক্ষ্য করেছেন যে কাবাডি খেলা, একজন কাবাডি খেলাকে একটা দল নিচ্ছে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে, মানে ক্রিকেটের মতো নিলাম হলো কাবাডির। হ্যাঁ, তো আমি বলছি যে খেললে, ভালো খেললে, একজন পড়াশোনা করছেন, তার জন্য একজন অভিভাবক যা খরচা করছেন স্কুলের জন্য, তার অন্য বইপত্র খাতার জন্য, প্রাইভেট টিউটারের জন্য, নানাভাবে যে খরচা করার পর পড়াশোনা কতটা দক্ষতা অর্জন করছে, যদি সেই পরিমাণ টাকা পয়সা খুব নিয়ম মতো সিস্টেমেটিক যেটাকে বলবো মেথডিক্যালি, সেটা যদি একজন খেলার জন্য একজন গার্জিয়ান যদি তার ছেলে মেয়ের দিকে খরচ করেন, আমি বলছি উপার্জন কিছু কম হবে না তাতে? না, আজকে বলছি তো আমাদের ক্লাব লেভেলে, মানে মফস্বলের ক্লাব লেভেলে যে ছেলেরা খেলে, সে মোটামুটি একটা গেম খেললে 2000-3000 টাকা পায়, 2000-3000 টাকা পায়। আমাদের একাডেমিরই সিনিয়র ছেলেরা অনেক আছে যারা 2-3 হাজার টাকা তো অনায়াসে প্রত্যেকটা গেমে পায়, তার বছরের শেষে অন্তত 2-4 লাখ টাকা রোজগার আছে। এইটা আমি প্রিয় দর্শকদের কাছে বললাম, আমি একদম সরাসরি আমার কাছে ছিল না সমীক্ষাটা, আমি কয়েক বছর আগের একটা খবর জোগাড় করেছিলাম অন্য সূত্রে। এখানে সরাসরি যিনি এখনো একটা একাডেমি চালাচ্ছেন, যে একাডেমিতে সিনিয়র ছেলেরা নানা ক্লাবে খেলছে, আমরা খারাপ ভাষায় খেপ খেলা বলি নানাভাবে, কিন্তু তারা কিন্তু অর্থ উপার্জন করছে এবং যথেষ্ট খুব খারাপ নয়। হ্যাঁ, একজন যদি কারখানা কর্মী বা অন্য জায়গাতে অন্য কাজ করলে যে উপার্জন করছে তার চেয়ে বেশি, মানে এবং এটাকে তো পরে তারা আরো নানা কাজে লাগাতে পারে যদি দক্ষতা বাড়ানোর জন্য তারা সর্বিকভাবে চেষ্টা করে। আমি এটাও না অনেকে বুঝতে চাই যে খেলে কি হবে, কিন্তু এই লেভেলে খেলেও কিন্তু এখন প্রচুর টাকা। তাহলে যদি ভালো আরো একটু লেভেল বাড়ে বা কোয়ালিটি প্লেয়ার থাকে, তাহলে কিন্তু মানে ও রোজগারটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তার মানে ফুটবল খেলে যেটা আগে ছিল যে কোনো টাকা ছিল না, বা ওই যাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু ফুটবলে প্রচুর টাকা, প্রচুর। এই ব্যাপারটা বোঝা দরকার আমাদের। অনেক সময় না সত্যি ধরুন সাধারণ পরিবার যারা,
তার মধ্যে একটি ছেলে খেলতে পাঠিয়ে দেবো, সংসারের তো কিছু আয় নেই, এটা তো একটা বাস্তব ব্যাপার। কিন্তু আমি বলছি যে এই ব্যাপারে আপনারা একটু খোঁজখবর করুন, সোলেনবাবুদের মানুষের সঙ্গে যোগাযোগ করুন। খেলে কিন্তু কিছু উপার্জন করা যায়, সেটা খুব খারাপ না, সেটা খুব কম নয়। এটা আমাদের অনেকের ধারণা নেই এখন, বলে বলে ভাবি যে খেলে সময় নষ্ট করছে, ব্যাপারটা তা নয়। তাছাড়া সেগুলো বললে একটু ভাষা ভাষা মনে হয়, খেলার মাঠে থাকার অনেক গুণ। এটা অবশ্য আমার চেয়েও সলিমোহন অনেক ভালো বলতে হবে, স্বাস্থ্যের দিক থেকে, মনের দিক থেকে, সমস্ত দিক, অনেক দিক থেকে। নিশ্চয়ই ধরুন আজকে আপনি দেখুন, আজকে আপনার সঙ্গে যে পরিচিতিটা সেটাও কিন্তু ফুটবল নিয়ে, ফুটবলের জন্যই পরিচয়টা, সমস্ত কিছু। আজকে দর্শকরা যেটা দেখছে বা যেটা হচ্ছে সেটাও কিন্তু আজকে ফুটবল খেলেছি বা ফুটবলের কোচের জন্যই আজকে হয়তো আমি পরিচিত হতে পারলাম। এটা তো আমার সৌভাগ্য, ঠিক আছে। সেরকম শুধু ফুটবল খেললে, অন্য চাকরিজীবী বা অন্য কিছুতে হলে মানে পাড়ার কয়েকটা লোক চিনবে, হয়তো তার চেয়ে আরেকটু উঁচু পোস্টে গেলে হয়তো আরও কিছু লোক চিনবে, কিন্তু একটা লেভেলে যদি ফুটবল খেলে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি লোকের সঙ্গে পরিচিত থাকবে, অনেক বেশি লোকের সঙ্গে তার সামাজিক সম্মান যেটাকে আমরা বলি, আমরা যেটাকে বলি মানুষ ওই দলে খেলে, সামাজিক এখন আমরা ও ইস্টবেঙ্গলে খেলে, এমনকি কোনো ক্লাব না, খালি বলি কলকাতায় খেলে, তো এইটা একটা সামাজিক সম্মানও তো আছে, তো সেটা কিছু কম নয় একজন একটা পরিবারের পরিচিতির ক্ষেত্রে। ওই বাড়ির ছেলে তো হ্যাঁ ভালো ফুটবল খেলে বা অন্য খেলা খেলে, যে খেলা খেলে। তো এটা আমরা বারবার করে আজকে এই সুযোগে আমরা এটাও দর্শকদের কাছে আমাদের নিবেদন, খেলার মাঠে ছেলে মেয়েদের আসতে দিন, তারা খেলুক, এবং খেললে যদি দক্ষতা কিছুটা অর্জন করে আপনার পরিবারের উপার্জনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট তারা সাহায্য করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং খেলার পর একটা বছরে যেমন সোলেনরা খেলা ছেড়ে দিয়েছে, খেলাতেই থাকতে পারেন, সে কোচ হিসেবে শুধু না, আরও নানা রকম বিষয় আছে খেলার মাঠের থেকেই যে তারা থাকতে পারবেন পরবর্তী ক্ষেত্রেও। কিন্তু তারা এমন নয় যে বয়স হয়ে গেল, দেহ পর্ষণে নট সকলই হারায়, তারপরে আর কিছু করতে পারবো না, ব্যাপারটা এরকম নয়। খেলার মাঠে অনেক অনেক পথ আছে যেখানে আরও থাকতে হবে। এবং এই যেমন দেখুন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন সকলে চাকরি পেয়ে গেল, তো ভালো খেললে পরে এরকম কোনো না কোনো সংস্থা তাকে ডেকে দেবে এবং বিজ্ঞাপনে তাকে কাজে লাগাবে, তো সুতরাং এটা অনেক সুযোগ সুবিধা আছে। দেখুন আমাদের যারা একাডেমির প্লেয়ার, অনেক ছেলেকে আমাদের দে গ্রুপ একটা ভালো ইন্ডাস্ট্রি, যেমন স্যাম সেল, হ্যাঁ, এরা কিন্তু এই ছেলেদেরকে রেসিডেন্সিতে প্র্যাকটিস করায়, তাদেরকে একটা স্টাইপেন্ড দেয়, প্লাস নিজের কোম্পানিতে একটা স্যালারিতে কাজ করে। তো এই যে কর্পোরেটগুলোকেও ব্যবহার করছেন যে ফুটবলাররা, ঠিক আছে ছেলেটা ফুটবল খেলুক, ফুটবল খেলে সে আমাদের এখানে একটা চাকরি দিচ্ছি, সেই চাকরিটা করছে প্লাস সে খেলছে, তারপর সেই খেলাতে যদি ও ভালো খেলছে, কলকাতা লেভেলে খেলছে, তখন সেখানে কলকাতা লেভেলে। অতএব ওই ফুটবলটাই কিন্তু ওই স্যাম সেল বলুন, স্যাম স্টিল বলুন বা আজকে দে গ্রুপ বলুন, এটা কিন্তু ওরা এই ফুটবলের জন্যই দিচ্ছে ওকে চাকরি। দেখুন আমাদের কত উকরা একটা সেই হিসাবে ছোট জায়গা আমরা বলবো, সেখানকার কোচিং ক্যাম্পে চলে, সেখানে প্রশিক্ষক, সেইখানকার একটি সংস্থা দে গ্রুপ, কত বড় সংস্থা, তো বিশাল কিছু না, তারাও কিন্তু এই ফুটবলারদের নানাভাবে, আজকের ভাষায় যেটা স্পন্সর বলি আমরা, নানাভাবে কিন্তু সাহায্য করছে। সুতরাং আমরা ঘুরে ফিরে একটা কথাতে এসেছি, অসুবিধা আছে আমাদের পরিবারে, নানা বাধা আছে, কিন্তু খেলতে পাঠান যদি একেবারে অন্য কিছু যে। এবং খেলার মাঠে গেলে শুনুন একটা কথা তো বলতেই হবে, কিভাবে বলবো, মানে ধরো মনের দিক থেকে, চরিত্রের দিক থেকে তো বয়ে যাবে না ছেলেটা, নিশ্চয়ই, এটা তো আমরা একটা ভরসা দিতে পারি। এটাই একদম, মানে শুধুমাত্র খেললে যে হয়তো রোজগারের জায়গা, কিন্তু তার পারিপার্শ্বিক, যেমন দেখুন বিবেকানন্দ তো বলেইছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, তো এই তার মানে শুধু শারীরিক নয়, মানসিক একটা দক্ষতা বলুন বা আপনার সামাজিক প্রতিষ্ঠাতা বলুন, বা এই যে আজকে ছেলেরা অন্য একটা নেশাগ্রস্ত থেকে আটকে থাকবে, এটা একমাত্র কিন্তু ফুটবলই বা খেলাধুলাই পারে। খেলাধুলার জন্য কিন্তু দর্শকদের জানিয়ে রেখে আজকে আমাদের যে অতিথি প্রখ্যাত কোচ শৈলেন পাল, উনি যে আজকে জীবিকা অর্জন করেন
শুধু স্টুডিওতে ফুটবল খেলেন বলে এসেছেন ব্যাপার নয়, ওনার জীবিকা অর্জন, উনি কিন্তু এখানকারই একটি বড় সংস্থার কোচ হিসাবেই কিন্তু চাকরি করেন। সুতরাং খেলার পরেও অনেক সুযোগ আছে যেখানে এটা আছে। না, এবার একটু অন্য কথা আছে, আমাদের সময় খুব শেষ হয়ে যাচ্ছে, অনেকক্ষণ গল্প করলাম নানা বিষয় নিয়ে, সময়টা কমে যাচ্ছে। আমরা দু একটা অন্য কথা যেটা বলছিলাম আমাদের এই অঞ্চলের কথা, যে ফুটবল আবার লোকে একটু ফিরছে, ফুটবল খেলা আবার একটু হচ্ছে। কারণ আগে তো বললাম, আগে সেই 5টা লিগ ছিল, এখন আবার 3টাতে চলে এসছে, আবার আগামী দিনে হয়তো একটু বেড়ে যাবে। এখানটা শোলেন, তুমি নিজে কোচিং করছো বলে আরো বিশেষ করে জিজ্ঞেস করছি, ছোটরা মানে আমি সিনিয়র লিগ বলছি না, আন্ডার 14 একটা আছে, আন্ডার 17 একটা আছে না, আন্ডার 15 আন্ডার 17, তো এখানে কিরম ছেলেরা আসছে? এখানে দেখুন এই গত কয়েক বছরে, মানে আগামী 8-10 বছরে কিন্তু আন্ডার 14, 15, 17 কিন্তু প্রচুর ক্লাব এন্ট্রি করেছে, প্রচুর ক্লাব খেলেছে, প্রচুর ক্লাব খেলেছে। আর আচ্ছা, এটা বলবো মেয়েরা আসছে, মেয়েদের তো ধরুন আসছে 3 বছর ধরে মনে হয় সাব ডিভিশন লিগ শুরু হয়েছে, 3 কি 4 বছর ধরে। তাতে ধরুন এই বছর সবচেয়ে বেশি মনে হয় 8টা টিম পার্টিসিপেট করেছে এই মেয়েদের ফুটবল। মেয়েদের 8টা টিম এখন, খুব ভালো খবর আমাদের কাছে। প্রথমে 4টে দিয়ে শুরু হয়েছিল, তারপর মানে এখন এই বছর বোধহয় 8টা হয়ে গেছে, 8টা টিম হয়েছে মেয়েদের। তো প্রিয় দর্শকদের কাছে, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের অতিথি শৈলেন পাল এক সময় খেলোয়াড় ছিলেন। আমি বললাম যে কোলফিল্ডের হয়ে প্রায় সারা ভারতবর্ষের বিভিন্ন মাঠে মাঠে খেলে বেরিয়েছেন, মাতিয়েছেন, এবং ফুটবল ছেড়ে যায়নি। এখন কোচ, প্রতিষ্ঠিত কোচ, এমনিতে কারখানা ইসিএলে তিনি কোচ হিসাবে চাকরি করেন, একই সঙ্গে উকরাতে একটা চমৎকার ফুটবল একাডেমি করেছেন, এবং সেখান থেকে ইতিমধ্যেই অনেক ছেলেরা তারা কিন্তু একটু বড় জায়গায়, একটু উঁচু জায়গায় দক্ষতা জোরে, এবং দক্ষতাটা নিশ্চয়ই প্রশিক্ষককে দিতে হবে, এই বিষয় করে সন্দেহ নেই। এবারে যে আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি, তাতে আমাদের যে কোচ সঞ্জয় সেন, তাকে তো কৃতিত্ব দিতে হবে নাকি? নিশ্চয়ই। আচ্ছা, সত্যি কথা বলবো, একটা প্রশিক্ষক কতটা পারে, এটাই শেষ করব আমরা। প্রশিক্ষক অনেকটাই পারে, কারণ যদি একটা কথা বলে দিই, এক সময় বলেছিল যে এইসব দিয়ে চচ্চড়ি হয়, বিরিয়ানি হয়। হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু মানে প্রশিক্ষকের অনেকটাই ভূমিকা থাকে। আমি কাছ থেকে, এটা আমার মতামত। আপনি দেখুন, একটা সময় কিন্তু আমি অনেক আগের বলি, রহিম সাহেব যখন প্রথমবার জিতেছেন 62, তারপর কিন্তু ওনাকে সরিয়ে দিয়ে অন্যজনে এনেছে, তখন কিন্তু আমরা আর করতে পারি না। আবার উনি 65 সালে এসেছেন, এটা করেছেন, তাহলে নিশ্চয়ই ওনার কোনো করিশ্মা ছিল, তাহলে এটা হয়েছে। আমি আজকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে, আপনি পশ্চিম বর্ধমান ধরুন আমাদের অনেক দিন ভেঙে গেছে, মানে দুটো সাবেকি যেটা বর্ধমান ছিল, সেটাতে আজকে পশ্চিম বর্ধমানের এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়নি, ঠিক আছে, আপনি জেনে থাকবেন হয়তো। তার জন্য আমাদের ছেলেগুলো কিন্তু এই পশ্চিম বর্ধমানের হয়ে খেলতে অনেক কিছু নষ্ট হচ্ছে। আজকে 12 বছর ধরে হচ্ছে, যেটা 12 বছর আমাদের ডিস্ট্রিক্ট ভাগ হয়েছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়নি। কিন্তু আমরা এই গত দু বছর আমরা ডিএম সাহেবের বিশেষ পারমিশন নিয়ে আমরা পশ্চিম বর্ধমানের টিম করেছি, সেই টিম কিন্তু এবারে আন্ডার 14-এ শেষ 4-এ এখন উঠে আছে। তাই? হ্যাঁ, সেই শেষ 4-এ উঠে আছে। আনন্দের খবর এটা। তো এইটা কিন্তু দেখুন, আপনি মানে বর্ধমান বা সাবেকি বর্ধমান যখন ছিল, তখন কিন্তু অনেকটাই আমাদের ছেলেরা এদিকে সুযোগ পেত না, পশ্চিম বর্ধমানের ছেলেরা সুযোগ পেত না, আসানসোল দুর্গাপুরের ছেলেরা সুযোগ পেত না। আজকে তাদেরকে ঘষামাজা করে আন্ডার 14-এ আজকে আমাদের 4টে টিম উঠেছে, তার মধ্যে হচ্ছে পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার আর 2 চব্বিশ পরগনা। খুব আনন্দের খবর। তো নিশ্চয়ই একটা প্রশিক্ষকের এটা যদি সততা বা ঐক্যবদ্ধতাভাবে কাজ করা যায়, আমার মনে হয় অনেকটা পারে। আচ্ছা, আমাদের সময় একদম শেষ। শোনেন, ব্যক্তিগত 2টো প্রশ্ন। আপনি ইতিমধ্যেই প্রশিক্ষিত করছেন, প্রশিক্ষণের লেভেল আছে কতগুলো? নিশ্চয়ই। সেই পরবর্তী লেভেলে আপনার যাওয়ার কোনো ইচ্ছে আছে বা ভাবনা আছে? নিশ্চয়ই আছে। আপনার এই মার্চে আমাদের একটা লাইসেন্স আছে, সেই লাইসেন্সটা করার ইচ্ছা আছে, সেই লাইসেন্সটা মানে করবো আর কি।
সেটা একটা চেষ্টা করবেন। হ্যাঁ, সেটা করবো। সেটা চেষ্টা করে দুর্গাপুর উকরা ছেড়ে দেবেন? না না না, কেন ছাড়বো? না, আপনি মানে ধরুন আরো না, মানে ছাড়বো কেন? এই দুর্গাপুর আসানসোল বা উখরা, এটা নিয়েই তো আমার জায়গাটা। আমরা তো অ্যাকচুয়াল আমরা করি ফুটবলার। না, আমরা যেমন বললাম যে খেলোয়াড়দের দক্ষতা ক্রমশ বৃদ্ধি পায়, তেমনি কোচিং যারা করেন, শিক্ষক যারা, প্রশিক্ষক যারা, তাদেরও বিভিন্ন স্তর আছে। হ্যাঁ, কোন কোন লেভেলে হলে পরে কোথায় যে মানে সেখানে আপনি ওপরের স্তরটা নিলে অন্য ক্লাবে, বড় ক্লাবে সুযোগও পেয়ে যাবেন হয়তো, সেটা কথার কথা বলছি। সেই জন্য আমাদের একটা মনে হচ্ছে যে তখন আবার নিজের জায়গাটা ছেড়ে যাবেন না। না, দেখুন, আমি বিউসিরও কোচ, আমি বিউসির কোচ করেছি। বিউসি প্রথমবার, মানে বিউসি তো ধরুন আজকে 50-60 বছরের ক্লাব, তারা কিন্তু প্রথম থেকে কিন্তু কলকাতা লিগ খেলতো। আমার মানে কোচিংয়ে ওরা কিন্তু প্রথমবার 2022-এ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এটা চমৎকার খবর। আজকে প্রিয় দর্শক বন্ধুরা, অনেকক্ষণ ধরে কথা বলছি, কথা সত্যি ফুরোয় না। বিশেষ করে একজন সফল ফুটবল প্রশিক্ষক শৈলেন পাল, যার প্রশিক্ষণে ইতিমধ্যে অনেক খেলোয়াড়রা অনেকটা এগিয়ে গেছেন, আরও এগোবেন, এবং তিনি নিজেও জিজ্ঞেস করলাম যে প্রশিক্ষক হিসাবেও আরও কিছু শেখার চেষ্টা করছেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও দেবেন। আজকে শোনেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অনেকটা সময় অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আবার একদিন আসবো, আবার একদিন এই ফুটবল নিয়ে আমরা কথাবার্তা বলবো। ফুটবলের কথা চলবে, বাঙালির ফুটবল থাকবে, বাঙালি ফুটবলে মেতেও থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, সামনের বুধবার বিকেল 4টে টিভির সামনে আসতে ভুলবেন না। এক্সপ্রেস নিউজ চ্যানেলে বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।